শুভ সকাল বন্ধুরা, পান্তুয়া ডেইলি ব্লগের তরফে আমি পিয়ালিকো চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে ভরপুর জমাটিয়া একটা আড্ডা দিতে। তো সকাল হয়েছে, রান্নাঘর থেকেই আমার ব্লগটা যথারীতি স্টার্ট হয়েছে। এর আগে মোটামুটি সমস্ত রকম কাজকর্ম আমার সারা হয়েই গেছে। তবে আজকে রান্নাগুলো খুব সিম্পল অথচ খুব টেস্টফুল রান্না। একটা হচ্ছে আজকে হবে সমস্ত রকম সবজি দিয়ে বাঙালদের স্টাইলে শুক্তো, মানে আধা রাঁধুনি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে সমস্ত রকম সবজি দিয়ে শুধুমাত্র উচ্ছে ছাড়া দিয়ে এটাকে একটা এদের ভাষায় শুক্তো বলে। বাট আমাদের বাঙাল বাদ দিয়ে তোমার যদি আমি ঘটিদের শুক্তো বলি তাহলে সেটা অনুষ্ঠান বাড়ির শুক্তো যেরকম হয় ন্যাচারালি সেরকম হয়। এটা যদি বাঙালদের শুক্তো হয় তাহলে ঘটিরা এই শুক্তোটাকে খেয়ে বলবে সবজির ঝোল। যাই হোক, সেই ঝোলই আজকে রান্না হচ্ছে, নুন মিষ্টি দিয়ে একদম লাইট করে হচ্ছে। বড়ি সমস্ত রকম সবজি দিয়ে শুক্তো, শুধুমাত্র উচ্ছে ছাড়া। এদিকে আমার কর্তামশাই এসে তাগাদা দিতে শুরু করেছে, পিয়ালি চা দাও চা দাও চা দাও। তো কর্তামশাইয়ের জন্য আমি বসিয়ে দিয়েছি চা। আর অবশ্যই কর্তামশাই দুধ চিনি ছাড়া একদম সাদা সাদা লাল চা খেতে পছন্দ করে। তো সেই লাল চা জল ফুটে গেছে, এবার কোনো রকমের চা পাতা দিয়ে একটু কালার হলেই নামিয়ে দেবো। আর ওখানে আমি অলরেডি আমার কর্তামশাইয়ের জন্য শুক্তো বেড়ে ফেলেছি। এবার শুধু ভাত আর ভাত দেবো। আর হচ্ছে তোমার আজকে হবে একদম শুকনো শুকনো ডিম কষা। তো ডিম কষা করার জন্য আমি কড়াইতে ধুয়ে আলু মোটামুটি ভাজতে বসিয়ে দিয়েছি। এবার মনে মনে বাসনা আছে যে আলাদা কড়াইতে ডিমগুলো ভেজে পেঁয়াজ ভেজে বেশ সুন্দর করে কষাবো। কারণ আমার হাতে যখন টাইম খুব কম থাকে তখন আমি দুটো কড়াইতে করে রান্না করে নিই, আর সেই রান্নাটা আমার খুব ইজি আর তাড়াতাড়ি হয়ে যায়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাসন হয়তো একটু বেশি বেরোয় ঠিকই, কিন্তু রান্নার স্বাদটাও খুব ভালো হয়। যে কোনো জিনিস ভেজে পুড়ে রান্না করলে তার একটা অন্যরকম স্বাদ আসে। এটা মানো আর না মানো, এখন সবাই হেলথ কনসাস, সবাই তেল কম খায়, ঝাল মশলা কম খায়, কিন্তু পেলে আবার কেউ ছাড়ে না। এটা একদম 100 ভাগে 100 ভাগ, অন্তত আমার বাড়ির লোকেরা। আর কারোর ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ দুনিয়ার সমস্ত লোকের মাথা ব্যথা আমার নেই। আমার বাড়ির লোকেদের মাথা ব্যথা নিয়ে আমি ব্যস্ত। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভাজতে বসিয়ে দিয়েছি। আর মিক্সার জারেতে আমার অলরেডি পেস্ট করা হয়ে গেছে। যখনই দেখলাম পেঁয়াজটা হালকা মজে এসছে, এবার আলুর মধ্যে করে দিয়ে দিলাম। তাহলে ওই পেঁয়াজের জলেতে মোটামুটি আলু যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু একবারে সেদ্ধ হয়ে যাবে, আর টেস্টটাও খুব ভালো হবে। গোটা গরম মশলা থেতো করে দেওয়ার পাট নেই, আমি সব ফাটিয়ে দিয়ে দিই। আর ওখানে আমার মশলা মোটামুটি রেডি। এবার কোনো রকমে এই মশলাটাকে দিয়ে কষিয়ে নিলেই গরম জল দিয়ে ডিম কষা আজকের মতো রেডি। আর আমি একটু বেশি পরিমাণেই ডিম কষাটা করছি যাতে করে রাতের জন্য আমাকে আর মাথা ব্যথা করতে না হয়। কি রান্না করলে রুটি দিয়ে সবার খাওয়া হবে, এই একটা বিরাট সমস্যা। যে রান্নাঘরে ঢোকে তারই বেশি সমস্যা। যে কিন্তু বাজার করে তার কিন্তু সমস্যা নেই, সে 10টা ডিম 10 পিস মাছ এনে দিল, তার পাট শেষ। বাট যে রান্নাঘরে ঢোকে সেই জানে কিভাবে কাকে কোন রান্নাটা করে দিলে সে খাবে। আর অবভিয়াসলি রান্না যে করে সে গোটা বাড়ির মানুষ কোন খাবারটা কীরকমভাবে পছন্দ করে আমি হোক, তাই সেই একমাত্র ব্যক্তি যে কিনা গোটা বাড়ির মানুষেরা কে কেমন খায় সেটা সম্পর্কে অবগত থাকে। যথারীতি আমি এখানে অল্প করে গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জল হয়েও গেছে, আর ডিমের কষাতে দিয়ে দিয়েছি। এবার ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা আস্তে করে দেবো। এবার আলু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, 50%-এর বেশি, 60-80% প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার ধিমি আঁচে থাকবে, সামান্য একটু ঘি দিয়ে ডিম কষাটা নামিয়ে দেবো। দেখতে কিন্তু ওয়াও, জাস্ট ওয়াও, খেতেও হয়েছে দারুণ। তো ডিম সেদ্ধ হয়ে গিয়ে ডিম কষা হয়ে গেছে, ম্যাগি করলাম ছেলের জন্য। আর এখানে আমার রেগুলারের যা কাজ, বাসন মাজা, এক ডাং বাসন আমার রোজ পড়ে, তার সিকিভাগ তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ম্যাক্সিমাম কাজটাই কিন্তু আমার হয়ে গেছে। তো দেখে নিচ্ছ, বাসনগুলো মাজলে মোটামুটি আজকের কাজ ইতি রজনী, রান্নাঘরের কাজ। এবার গ্যাস মোছা, স্ল্যাব মোছা, এগুলো তো কমন, সব বাড়িতেই থাকে। সব আমার মতো মা কাকিমা জেঠিমা বা আমার মতো কোনো বন্ধু থাকলে তাদের প্রত্যেকেরই এই কাজগুলো কমন কাজ। যাদের ধরো মাসির ব্যবস্থা আছে তারা মাসি এসে করে দেয়, কিন্তু আদারওয়াইজ এই কাজগুলো কিন্তু বাড়ির বউরাই করে থাকে। অন্তত আমার মা কাকিমাদের ক্ষেত্রে তো আমার মা কাকিমাই করে নেয়। তো আলাদা করে আর কখনো দেখিনি যে আমি বলবো। তো চলো, অনেক বক বক হলো, অনেক কাজও হয়ে গেল।
আর এইভাবেই আমার দিনটা আজকে এই পর্যন্তই যাবে। এরপর নেনুকে স্কুলে পাঠানো, নেনুকে রেডি করা। আর আজকেই নেনুর লাস্ট স্কুল, কারণ আবার 18 তারিখে নেনুর এক্সামের দিনই নেনুকে স্কুলে যেতে হবে, তার আগে না। কড়াইটা মোটামুটি পরিষ্কার হয়েছে, ভেতরটা, বাইরেটা হয়নি দেখে ফের আবার মাজতে বসলাম। আর আমার একটা রোগ আছে, আমি মেজে মেজে দেখি যে পরিষ্কার কতটা হয়েছে, তার উপর ডিপেন্ড করে আবার কাচা। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। সকালের পর এই তোমাদের সাথে প্রথমবার দেখা। যাই হোক আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু বেশ ভালো আছি। নেনুকে স্কুল থেকে দিয়ে বাড়ি এসে জামা কাপড় ছাড়ার আগে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে বেডশিটটা আমার পাতা, বেডশিটটা তুলে কেচেছি। আর আমি যেগুলো পরে স্কুলে গেছিলাম সেগুলোও বাড়ি এসে কেচে ধুয়ে একটু হালকা করে ওয়াশিং মেশিনে ড্রাই করে রোদ্রে মিলে দিয়েছি। কেন না, কারণ আজকের পর আর স্কুল হবে না, স্কুল ছুটি পড়ে যাবে। আবার 18 তারিখে নেনুদের পরীক্ষা, মৌখিক পরীক্ষা শুরু হবে, সেই দিনটা আবার স্কুল, আবার সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। তাই ভাবলাম জামা কাপড়গুলো ফেলে রেখে আর কী করবো, একবারে কেচে ধুয়ে নিই। একবারে চটপট কেচে ধুয়ে মিলে দিয়ে এসে চেঞ্জ করার পর বিছনার চাদরটাও একবারে পেতে নিয়েছি, নিয়ে এবার তোমাদের সাথে একটু আড্ডা দিতে বসেছি। তো কালকে যখন অর্পণের সাথে গাড়ি ধরছিলাম তখন হঠাৎ করে ঘাড়ের এইখানটা কি একটা কামড়ে দিল ঘাড়টা, তারপর থেকে বিশাল ব্যথা। বা ওপরে এসে আমি ডেটল দিয়েছি, রাতে বোরোলিং দিয়ে শুলাম, কিন্তু আমার ব্যথাটা কমছে না। আর এই হাতে একটা ছোট্ট ফোঁড়া বেরিয়েছে, দেখতে পাচ্ছ, ছোট্ট মতো ট্যাম হয়ে রয়েছে, একটা ছোট্ট ফোঁড়ার মতো বেরিয়েছে। এইটা থেকে আমার হাতটা কি ব্যথা, হাতের কবজিটা কি ব্যথা, মানে রান্না বাসন মাজা কাজ যাই করি না কেন সবটাই পুরো গায়ের জোরে করছি, মানে শরীর পারমিট করছে না একটু যে একটু করি কাজগুলো, বাট শুধুমাত্র গায়ের জোরে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোই শুধু করছি। যাই হোক, প্রচুর পরিমাণ কাঁচা, সকাল থেকে কেচেও ফেলেছি, কাল রাতে কিছুটা কেচেছি, আজকে সকালেও কিছুটা কেচেছি, সেগুলোর কিছুটা শুকিয়ে গেছে, আর কিছুটা শুকালে মোটামুটি বাঁচা যায়। কারণ আবার একটু একটু মেঘ করে আসছে, মেঘ করে থাকলেও একটু আর্দ্রতার পরিমাণটা বেশি থাকার কারণে মোটামুটি আই হোপ সবটা শুকিয়ে যাবে। এরকম ওয়েদার যদি এখন 12টা 14 বাজে, মোটামুটি আর 15-20 মিনিট থাকে, ওই যে কড়া রোদের যে ওয়েদারটা যদি থাকতো, তাহলে সব জামাকাপড় সবারই সবটা মনে হয় শুকিয়ে যেত। যারা বেলা করে কাচে তাদের ব্যাপারটা আলাদা, যারা আমাদের মতো একটু সকাল সকাল কাচার লোক তাদের জন্য তো জামাকাপড় সবই শুকিয়ে যেত। সো আজ হচ্ছে আমার মেনি ভাইয়ের জন্মদিন, মানে আমার ছোট ভাইয়ের জন্মদিন। আমি মন থেকে ওকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি, আমার অনেক আশীর্বাদ ওর সাথে রইল। ও জীবনে অনেক বড় হোক, অনেক বড় মানুষ হোক, আমরা সবাই সেটা চাই। এই রকমই একটা দিন, রাখি পূর্ণিমার দিনকারে ও হয়েছিল। তো আজকে ওর বার ডেট সব একই পড়েছে, পূর্ণিমাটা এখনও ছিল না, মানে এই পর্যন্ত নেই, বাট আজকে সকাল পর্যন্ত পূর্ণিমাটা ছিল, সেই হিসাব করে ধরলে এবারে সব কিছু ওর জন্মদিনের সাথে মিলে গেছে। বাট দুঃখের বিষয়, এবছর ও বাড়িতে নেই, ও আছে বেলুর মঠে, তাই কোনো রকম জন্মদিনের আয়োজন কিছুই কাকিমা করতে পারেনি। কাকিমার যাওয়ার কথা ছিল, বাট গেছে কি না এখনও জানি না, কারণ আমি এখনও পর্যন্ত বাড়িতে ফোন করিনি, তাই জানতে পারলাম না যে ওর কাছে কাকিমা এসছে কি আসেনি। যাই হোক, যদি আমার বাড়ির থেকে আরেকটু কাছে হতো বা আমি যদি একা যেতে পারতাম, তাহলে নিশ্চয়ই গিয়ে আমি ওর সাথে দেখা করে আসতাম ওর আজকের দিনটার জন্য। আজকের দিনটা বাড়ির থেকে কেউ গেলে, মানে বাড়ির কোনো মানুষের কাছ থেকে যদি কোনো শুভেচ্ছা বার্তা পাওয়া যায় না, তাতে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। আর আমি অবশ্যই ওকে আজকে বিকালে ফোন করব, যে নির্দিষ্ট টাইমে ওকে ফোনটা দেওয়া হয় সেই নির্দিষ্ট একটা টাইমে আমি ওকে ফোন করব, ফোন করে ওর সাথে কথা বলে নেবো, ওকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা জানাবো। সো চলো, অনেক বকবক হলো, এখন আমি একটুখানি কালকের ব্লগটা পোস্টে বসাবো, মানে আপডেটে বসাবো। এটা আপডেট হবে, এডিট হবে, তারপর গিয়ে পোস্ট, তো ততক্ষণ পর্যন্ত সময় তো আমাকে দিতেই হবে। সো চলো, এখনকার মতো টাটা, দেখা হবে কাল। কাল কেন বলছি, সরি, দেখা হবে একটু পরে, নেনুকে নিয়ে এসে ভাত টাত খাইয়ে, কারণ এরপর তো ওই কাজটাই সবার আগে থাকে, নেনুকে নিয়ে আসা, ভাত খাওয়ানো, ঘুম পাড়ানো, তারপর গিয়ে সন্ধ্যেবেলা অর্পণের সাথে চা নিয়ে। যাই হোক, চলো এখনকার মতো টাটা, দেখা হবে সন্ধ্যেবেলা। তোমাদের সাথে যে একটু আগে বললাম না যে আমার ঘাড়ে খুব ব্যথা করছে, তো অর্পণ বলছে যে ফোঁড়া সেখানে চলো একটুখানি হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে একটু ওষুধ নিয়ে আসি। তো
তো সেই হোমিওপ্যাথি ওষুধের দোকানে গেছিলাম ওষুধ আনতে। তো সেখান থেকে দেখলাম পাশেই যে আরেকটা বড় চার্চের কথা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সেই চার্চের দেখা পাওয়া গেল। তো সেখানে ভেতরে প্রার্থনা চলছিল। তা নেনু তো অনেক শান্ত বাচ্চা, নেনুকে নিয়ে সেই প্রার্থনার ঘরে আমার আর ঢোকার সৌভাগ্য হলো না। যা সৌভাগ্য হলো না বললে হয়তো মিথ্যে কথা বলা হবে, সৌভাগ্য ঠিকই হয়েছিল, বাট সেটা খুব সাময়িক সময়ের জন্য, মিনিট 15-20, তারপরেই নেনু যথারীতি উৎপাত আবার স্টার্ট হয়ে যায়। সেই কারণে আমরা ওখান থেকে ঝটপট বেরিয়ে পড়ি, কারণ ওখানে প্রার্থনা হচ্ছে, সব মানুষের সমানভাবে ডিস্টার্ব হতে পারে সেই জন্য। তো বেরিয়ে দেখলাম পার্কে এরকম যীশু খ্রিস্টের জীবনী নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা, স্ট্যাচু বানানো রয়েছে। যারা জানো, যারা দেখেছো তারা জানবে এই স্ট্যাচুগুলোর প্রত্যেকটার নিচে একটা করে নেমপ্লেট দেওয়া রয়েছে। এটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সবটা এখানে বিবৃতি দেওয়া রয়েছে। এই যেমন এইখানটা রয়েছে যে যিশু তার মায়ের সাথে দেখা করতে এসছে, বা মমতাময়ী মায়ের সাথে যিশু দেখা করছে। এখানে রয়েছে যে যিশুকে নিয়ে যাওয়া হচ্ছে ক্রুশবিদ্ধ করার জন্য। এই এই যে এখান এই জায়গাটাতে লেখা রয়েছে যিশুকে নিয়ে যাওয়া হচ্ছে ক্রুশবিদ্ধ করার জন্য। আর এর পরেরটাতে রয়েছে একজন মহিষী নারী এসছেন যিশুর মুখ মুছে দেওয়ার জন্য। এইসব এইরকমই ছোট ছোট সব বিবৃতি দিয়ে না এখানে সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। দেখতেও খুব ভালো লাগছে, একটা অন্যরকম ফিল দিচ্ছে। ভালো সব সব মিলিয়ে না জিনিসগুলো খুব ভালো, খুব ভালো লাগার একটা জায়গা, একটা অন্যরকম অনুভূতি। ঠিক এখানটাও আবার দেখা যাচ্ছে যে যিশু পড়ে গেল, এটা বোধহয় সম্ভবত দ্বিতীয়বারের জন্য পড়লো যিশু। হ্যাঁ, মানে কত কষ্ট পেয়েছে সে মৃত্যুর আগে। ইনফ্যাক্ট মৃত্যুর আগে পর্যন্ত সে তখনও পর্যন্ত বলে যাচ্ছে যে যে ওরা যারা আমাকে মারছে তাদের ভগবান ক্ষমা করুক, কারণ তারা তো নিরপরাধ, তারা তো জানেও না তারা কি অন্যায় করছে। এখানে এই নারী সম্প্রদায়ের মহিলারা এসছে তার সঙ্গে দেখা করতে, এখানে যিশু তৃতীয়বারের জন্য পড়ে গেল। হ্যাঁ, মানে এইরকমভাবে ছোটো ছোটো স্ট্যাচুতে সব কিছু বলে দেওয়া আছে, লিখে দেওয়া আছে, দেখতেও ভালো লাগে। পেয়ারের ভেতরে যখন গিয়ে বসেছিলাম মুরগির ইয়ের ভেতরে, চার্চের ভেতরে, তখন পেয়ার চলছিল, তখন তো আরও সুন্দর লাগছিল। এখানে তার অঙ্গ থেকে বস্ত্র খুলে নেওয়া হচ্ছে, আর এখানে অলরেডি তাকে ক্রুশবিদ্ধ করা হয়ে গেছে। আর মানে এই সবগুলো না আমি দেখেছি, তখনও আমার গায়ে লোম খাড়া দিয়ে উঠেছিল। আর এখনও যখন আমি দেখছি তোমাদের সাথে বলছি, তখন এখনও যেন আমার সর্বাঙ্গে মানে কীরকম একটা শিহরণ জেগে উঠছে। মানে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এই জিনিসটা। ঠিক এরকমভাবে এখানেও তাই, ও মানে ক্রুশবিদ্ধ করে তাকে রেখে দিয়েছে। মানে কি দুর্বিষহ অবস্থা, জিনিসটা দেখলে তার কত কষ্ট হচ্ছে। এখানে তার মায়ের কোলে যিশুকে নিয়ে নাবিয়ে নিয়ে এসছে, আর এখানে যিশুকে মাটিতে দেয়া হবে, মানে এমনই তাকে আর কি করছে এই জায়গাটাতে। তো সব মিলিয়ে না কি বেদনাদায়ক, মানে চিন্তা করতে পারবে না ভেতরটাতে যদি তার বিবৃতি, তার আলোচনা, তার কথাগুলো যদি তুমি শোনো না, না শুনলে কোনোভাবেই বুঝতে পারবে না। এই হচ্ছে আসলেই চার্চটা, এই হচ্ছে মেন দুয়ার, এখান দিয়ে ঢুকতে হয়। আর এই সাইডে সমস্ত রকম নেমপ্লেটে সব কিছু লিখে দেওয়া আছে, কখন ইংরাজিতে, কখন বাংলাতে, কখন হিন্দিতে প্রার্থনা হয়। এখানে যে শুধু খ্রিস্টানরাই আসে এমনটা না, ধর্মের মানুষরা আসে। আমি তো গিয়ে দেখলাম একজন হরিভক্তি, সে হরিনাম করে, তার গলায় মালা আছে, তুলসীর মালা আছে, হাতে তার জপের মালা রয়েছে, যেরকম আমাদের ঠাকুমার হাতে থাকতো সেরকম রয়েছে। সেই নিয়েও এই চার্চের ভেতরে এসছে, এবং ইনফ্যাক্ট সে প্রার্থনা করছে প্রভুর কাছে, সমস্ত রকম ইচ্ছা কথা জানাচ্ছে, প্রার্থনা করছে মন শুদ্ধ হোক, শরীর শুদ্ধ হোক। হোক আমার আজকের ভিডিওটা তোমাদের সবারই মোটামুটি কম বেশি ভালো লাগবে। আমি জানি না তোমাদের সাথে কতটা ভালো লাগাতে পারছি, বাট চেষ্টা তো করছি একদম যে তোমাদের যাতে একটু অন্তত ভালো লাগে। আর দেখো, ভেতরে গিয়ে বসে যদি দেখাতে পারতাম খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, ভেতরে গিয়ে আমি দেখাতে পারছি না। এখানে একজন ছিলেন মিশনারি, যে যারা সব থাকেন না, যে যারা ওইখানকার মানুষ আর কি, খুব কাছের, ওনাদের এই ধর্মের খুব কাছের মানুষ, তারা ওখানে ছিল, তারা তাদের মতন করে বক্তৃতা দিচ্ছে। আর এখানে সব ধর্মের মানুষই কম বেশি আছে, যারা সবাই ওনার বক্তৃতা শুনছে, প্রার্থনা করতে এসছে। মানে একটা অন্যরকম ফিল, ঠিক যেরকমটা মন্দিরে ঢুকলে আমাদের
সেরকমটা এখানে এসেও আমাদের সেই একই রকম ফিল দিচ্ছিলো। তোমাদের সাথে আমি না দেখালে হয়তো শেয়ার করতে পারবো না, ভেতরে হয়তো ভিডিও করতে পারতাম, বাট ভিডিও করতে পারিনি, কারণ সেই সময় সবাই প্রার্থনা করছে। আর আমি একা মানুষটা ইনডিসিপ্লিন হলে ওখানে সেটা ওনাদেরকে অসম্মান করা হবে। তো বাড়ি চলে এসেছি যখন, আবার নিজের কাজে বসে পড়েছি। নিজের কাজ মানে বুঝতেই পারছো, ঘর গোছানো, জামা কাপড় ভাঁজ করা, নেনুকে নিয়ে এসেছি পড়াতে, নেনুর সাথে কথা বলা, অর্পণের কাজে ব্যস্ত, অর্পণ জিম করতে চলে গেল ওই ঘরে, আর নেনু পড়ছে, আর আমি এখানে জামা কাপড় ভাঁজ করছি। এগুলো খুব দরকারি জিনিস, না করলে ঘর অগোছালো হয়ে পড়ে থাকবে, যেটা আমি একদম সত্যি বলতে পছন্দ করতে পারি না। আমার ঘর সবসময় একটু পরিষ্কার থাকবে, টিপটপ থাকবে, আমি সেটাই চাই। কিন্তু দেখো, বাড়িতে ছোটো বাচ্চা থাকলে টিপটপ থাকবে এইটা আশা করা যায় না। বাচ্চা থাকবে মানে নোংরা হবে, তারপরে নোংরা হচ্ছে বলে যে আমি পরিষ্কার করব না এমনটা অন্তত আমার ধারার মধ্যে নেই। আমার নোংরা হয়েছে হোক, কিন্তু পরিষ্কার আমাকে করতেই হবে, আমি এমনটাই বিশ্বাসী। তো চলো, জামা কাপড়ের মতো ভাঁজ হোক। আবার এরপরই ব্যাক টু ব্যাক কাজ আছে, রান্নাঘরে যেতে হবে, বাসন মাজতে হবে, জলের বোতল ভরতে হবে, আর হচ্ছে রুটি করতে হবে, আর সকালে যে ডিম কষা করে রেখেছি সেটাকে গরম করতে হবে, কারণ ফ্রিজে ছিল আর অনেক লেট করে আমি ফ্রিজ থেকে বার করেছি আজকে বাড়ি এসে। তারপর সেক্ষেত্রে একটুখানি সব কিছুই কেমন ঠান্ডা ঠান্ডা, আর রাত্রে খাবার একটু ঠান্ডা ঠান্ডা একটু গরম গরম হলেই ভালো হয়। তো চলেই এসেছি আবার যথারীতি রান্নাঘরে। রিনিরও পড়ানো হয়ে গেছে, রিনিও নেমে পড়েছে, রিনি সাইকেল নিয়ে কুতোকুতি স্টার্ট করে দিয়েছে। আর রিনি আমাকে মোবাইলে দেখাচ্ছে রিনি কী জামা অর্ডার করেছে, রিনির পছন্দের সব জিনিসপত্র। রিনি চলে গেল, আর এদিকে আমি চিল্লাচ্ছি নেনুকে, নেনু পোকা দেখে ভয়তে চিৎকার করছে। আর আমার জলের বোতলটা কোনো রকমে ভরা শেষ হয়ে গেলেই আমাকে চলে যেতে হবে বাসন মাজার কাজে। আর অলরেডি আমি ঝুড়িটা কিন্তু পরিষ্কার করে ফেলেছি, কারণ সকালে যা যা বাসন ছিল সেগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এখন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখনকার চায়ের বাসন, অর্পণ অফিসে নিয়ে গেছিলো সেই টিফিনের বাসন। যাই হোক, বাসন মাজা শেষ হয়ে গেছে, এখন আমি ভাত গরম করছি। কিন্তু দেখো, ভাতও একটু ছিল, খাবারগুলো গরম করতে গিয়ে দেখলাম ভাতও যা রয়েছে মোটামুটি একজনের মতো। তো যেমনি ভাবা তেমনি কাজ, একটু কাঁচা লঙ্কা, একটু কাজু কিশমিশ দিয়ে ভাতটাকে সাদা তেলে একটু ভালো করে ভেজে নিলাম, নিয়ে বেশ আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। ওয়াও, দারুণ সেন্ট, দারুণ খেতে, পুরো বিরিয়ানি ঝাড়। এমন সুন্দর খাবার কি কেউ ফেলে দেওয়া যায়, তাও আর ডিম কষার সাথে, দারুণ খেলাম। অবশ্য আমি একাই খেয়েছি ভাতটা, আর কেউ না, আর সবাই রুটি আর ডিম কষা খেয়েছে। সো চলো, এখনকার মতো টাটা। রাতের রান্নাবাড়ি কমপ্লিট করে ওপরের ঘরে চলে এসেছি। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট সবার হয়ে যাওয়ার পরই খাওয়া দাওয়া করেছি। করে সকালে দেখালাম যে দুটো ফোঁড়া উঠেছে হাতে, সেই দুটোর যে এত কামালের ব্যথা সেটা না জানলে বুঝতেই পারতাম না। তো হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে বিকেলবেলা বেরিয়েছিলাম এই ফোঁড়াটার জন্য। তো আসার পথে অর্পণের সাথে করে ওই ঠাকুরপুকুর জোকার ওই সাইডটা যে চার্চটা আছে সেই চার্চটাতেও গেলাম, গিয়ে ঘুরে আসলাম। বেশ অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা আনন্দ, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো ভালো একটা, মানে কি বলে ওটাকে, ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, মানে মনে মনে একটা বেশ অন্যরকম অনুভূতি হলো। যাই হোক, তোমরা যারা ব্লগটা দেখছো অথচ এখনও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তাদেরকে আমি একান্তভাবে রিকোয়েস্ট করছি, প্লিজ করে দিও। আমার নেনু ওয়াচ করছে ওখানে বসে ল্যাপটপে, ওর বাবার কাছে গিয়ে বসেছিল। যেই দেখলো মা, কাঁধে লাগছে, যেই দেখলো মা ব্লগটা শেষ করছে, ওই একটা লাভ দিয়ে একদম সে হুকোমুকো হ্যাংলাদের মতো লাভ দিয়ে ও ঘর থেকে এইখানে চলে আসলো। আর ওই দিকের লোপও সামলাতে পারছে না, ওর বাউর কাছে গিয়ে ল্যাপটপে কাজ দেখবে।
সেই লোভও সামলাতে পারছে না, তো লোভ সমরণ করতে না পেরে টাটা গুড নাইট লাভ ইউ হাম্মা বলে দিয়ে চলে গেল। একবার যাচ্ছে একবার আসছে। তো যারা করছো না তাদেরকে আমার একান্তভাবে রিকোয়েস্ট প্লিজ করে দিও। সো একবার বলাই যায় জয় জগন্নাথের জয়। বসো বসো, বসে বলো। ওর আজকে বলার মন নেই, অতিরিক্ত লাফাচ্ছে, আমার ক্যামেরাটাও দুলছে। যাই হোক, সো আজকের মতো টাটা, দেখা হবে কাল একদম নতুন আর একটা ব্লগ নিয়ে। আমি পিয়ালি পান্তুয়া ডেলি ব্লগের তরফে তোমাদের সাথে আবার হাজির হয়ে যাব। সো আজকের মতো টাটা। আর বাই দ্য ওয়ে তোমাদের বলে রাখি, আজ হচ্ছে 12 তারিখ। আজকে স্কুল নেনুদের লাস্ট স্কুল হলো, মানে সেকেন্ড ইউনিট পরীক্ষার আগের লাস্ট স্কুল হলো। আবার ওদের পরীক্ষার দিন আর কি ওদের ক্লাস হবে, মানে স্কুল হবে, সেটা হচ্ছে 18 তারিখ। 18 তারিখের পর আবার 22 তারিখ, তারপর 23 থেকে আবার যেমন ছুটি বাদ দিয়ে সেরকম পরীক্ষা হয় সেরকমই পরীক্ষা হবে। 1 তারিখ পর্যন্ত ওদের পরীক্ষা হবে। তো প্রথম 18 তারিখে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে অঙ্ক আর হচ্ছে বাংলা, দুটো মৌখিক হবে। আর 22 তারিখে হবে ইংরাজি ওরাল, আর 23 তারিখেই হবে ইংরাজি লেখা। সো চলো আজকের মতো টাটা, দেখা হবে কাল, বাই বাই।